আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে অভিযোগ মির্জা ফখরুলের। বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সরকার ও ঐক্যমত্য কমিশন দায়ী। সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি। কুমিল্লায় জামাত নেতা তাহের। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের তাগিদ। নভেম্বরে গণভোটের পর 2 মাসের ব্যবধানে আরেকটি নির্বাচন করার ইসির সক্ষমতা নিয়ে সন্দেহ বিশ্লেষকদের। এবং ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে যন্ত্রাংশ সরবরাহ নিষিদ্ধ করার তাগিদ বিশেষজ্ঞদের। চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজনৈতিক দলের সই করা জুলাই সনদ পাশ কাটিয়ে সনদ বাস্তবায়নের সুপারিশ করে ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার দেশ এবং জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, এর মধ্য দিয়ে দেশের নতুন রাজনৈতিক সংকট তৈরি করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি এখন জনমতের বিপক্ষে গিয়ে জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলেও অভিযোগ আনেন বিএনপি মহাসচিব। জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। মইনুল আহসানের রিপোর্ট। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র আসম রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি সহ সমমনা দলের শীর্ষ নেতারা। নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা বলেন, বর্তমান বাস্তবতায় জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই। নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজিটা কি? অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন, তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে। কোন নির্বাহী আদেশ জারি করে তারা কি সংবিধানের কোন সংশোধনের আদেশ জারি করতে পারেন নাই। বাংলাদেশে গত 53-54 বছরের কোন দ্বিতীয় নজির নাই। সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন বাদ দিয়ে দিয়েছে। এটা একটা পোর্টেন্টিগিরি হলো না? সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে? এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন নিজেদের নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আমরা যে নোট অফ ডিসেন্ট করে দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়, যাতে একটা আস্থা যে আমরা লিখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা বিশ্বাসঘাতকতা করে জনগণের সঙ্গে প্রচারণা করেছেন। যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হবো আছি। আমরা ভবিষ্যতের দিনে সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি। জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন বানচাল বিলম্বিত করতে একটি দল রাজপথে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো বিট্রিয়ালের যারা বিট্রি করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। জাতীয় নেতাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে কোনো পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানানো হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন যে সংকট তৈরি করেছে তা শীঘ্রই কেটে যাবে। এখন ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে নির্বাচনের দিকে যেতে হবে। এ সময় গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন এখন জাতীয় স্বার্থ। বিরোধ সৃষ্টি করে রাজনৈতিক উত্তরণ সম্ভব না বলেও জানান তিনি।
বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লায় এক সমাবেশে তিনি বলেন, সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়াশা পরিস্থিতি তৈরি করেছে। এদিকে খুলনায় হিন্দু সম্মেলনে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতা পরবর্তী ক্ষমতায় যারা এসেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও কেউ হিন্দুদের ভাগ্যের পরিবর্তন করেনি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিএনপি আওয়ামী লীগের যে বাংলাদেশ মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চায়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ১৪ গ্রাম উপজেলার ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের। এ সময় তিনি বলেন, গণভোট ইস্যুতে সরকারের ওপর চাপ তৈরি করছে বিএনপি। সংস্কার নিয়ে প্রথমে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ ধোঁয়াশা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি প্রথম বলছিল ওরা গণভোট মানে, কিন্তু জামাত ইসলামের প্রস্তাব ছিল গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে। এখন বিএনপি এসে পরে বলল যে আমরা মানি, তবে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হইতে হবে। দুটো একেবারে আলাদা। গণভোটটা হচ্ছে সংস্কারের জন্য, আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার গঠনের জন্য। কিন্তু এখন আমি যেদিন বলেছিলাম তারা তালের রস আমের রস একসাথে করে দিল। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। হিন্দুদের ভোট নিয়ে ক্ষমতায় গেলেও তাদের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, জুলাই সদন বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। এদিন মিরপুর ১৩ নম্বরে জামাতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার। যদি পরিবেশ না থাকে তাহলে ডাকাত যেভাবে ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে, এটা যাতে না করতে পারে। অনতিবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। নির্বাচন কমিশন যেসব সিদ্ধান্ত নেয় তার কোনো নীতিমালা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পিরোজপুরে দলটির সমন্বয় সভায় তিনি বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই তাদেরকে একটি নীতিমালার ভিত্তিতেই চলতে হবে। পরে এনসিপির ঝালকাঠি জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশন এনসিপির শাপলা প্রতীক নিয়ে তামাশা শুরু করেছে। কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে না। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে। এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটির ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইমজে গেলে চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান একটি নীতিমালার ভিত্তিতেই কিন্তু চলতে। গণভোট সংসদ নির্বাচনের আগে নাকি একই সাথে হবে তা চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের সক্ষমতাকেই গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। নভেম্বরে গণভোটের পর 2 মাসের ব্যবধানে আরেকটি নির্বাচন করার সক্ষমতা ইসির রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার সভাপতি মনিরা খান। অতীতের অভিজ্ঞতা সন্তোষজনক নয় উল্লেখ করে সাংবাদিক মাসুদ কামাল বলেন, কোন গণভোটেই ভোটার উপস্থিতি কাঙ্ক্ষিত ছিল না। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থান জামাত ও সমমনা দলগুলোর। অতটা কঠোর অবস্থান না নিলেও এনসিপিও চায় সংসদ নির্বাচনের আগেই হোক গণভোট। অন্যদিকে নির্বাচনের আগে গণভোট আয়োজন কোনোভাবেই মানবে না বলে হুঁশিয়ারি বিএনপি সহ তাদের মিত্রদের। এমন বাস্তবতায় বিএনপি জামাত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। আশঙ্কা দেখা দিয়েছে জাতীয় নির্বাচন নিয়েও। স্বাধীনতার পর দেশে 3 বার গণভোট হয়েছে।
1977 সালে জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা যাচাইয়ে, 1985 সালে হোসেন মোহাম্মদ এরশাদের নীতি ও বৈধতা যাচাইয়ে এবং সর্বশেষ 1991 সালে রাষ্ট্রপতি থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরতে নতুন করে আলোচনায় আসা গণভোট নিয়ে শঙ্কার কথা জানান রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। গণভোট যদি আগে হয়, গণভোটের না ভোট বিজয়ী হবে, কারণ তখন বিএনপির মতের বাইরে যাবে, বিএনপি গণভোটে না ভোট দিবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের লোকজন এসে না ভোট দিবে। যদি নির্বাচন ঠিকভাবে হয় এবং না বিজয়ী হলে পরে পুরো জুলাই সনদই কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে যাবে। গণভোটের পর জাতীয় নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে দেশ হুমকির মুখে পড়তে পারে আশঙ্কা জানিয়ে নির্বাচন পর্যবেক্ষক মনিরা খান বলেন, একই দিনে সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচন হওয়ার দৃষ্টান্ত বিশ্বে রয়েছে। নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে একটা করবে, ফেব্রুয়ারি মাসে একটা করবে। তারা কতটুকু প্রস্তুত আছে দুইবার নির্বাচন করবার জন্য? প্রথমবার যদি নির্বাচনে সংঘর্ষ হয়, যদি সম্পূর্ণভাবে ম্যাসাকার হয়ে যায় অনেক কিছু, তখন পরবর্তী নির্বাচন আবার একই সময়ে ওই সময়টা ঠিক করে আবার তারা করতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। জুলাই সনদের ভবিষ্যৎ ভালো দেখছেন না মাসুদ কামাল। বিএনপি জুলাই সনদ প্রণয়নের সঙ্গে ছিল, কিন্তু এই প্রণয়নের সময় তারা জুলাই সনদ যে আলোচনা যেভাবে করছে, সেই একইভাবে সারা দেশে তারা কিন্তু 31 দফা নিয়ে আলোচনা করছে। তারা যদি ক্ষমতায় যায়, তারা 31 দফাকে ছাড়বে না, 31 দফার সঙ্গে জুলাই সনদকে মার্জ করার চেষ্টা করবে। এখন আপনি যদি বলেন যে 31 দফা চলবে না, জুলাই সনদ মানতে হবে, তখন তারা বলবে তুমি বলার কে? তারা ইলেকশন কিন্তু 31 দফার ম্যান্ডেট নিয়ে করবে। আমি বাংলাদেশের পলিটিশিয়ানদের যতটুকু চিনি, আমার মনে হয় না এটা খুব ভালোভাবে স্মুথলি জুলাই সনদ বাস্তবায়িত হবে। মনিরা খান বলেন, 9 মাস আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর অনৈক্য জাতিকে হতাশ করেছে। এই নির্বাচনে আমরা সেটার প্রতিচ্ছবি দেখতে পাবো যে আমাদের রাজনৈতিক দলগুলি সত্যিকারের কতটুকু কোন ভোটারদের, কত পার্সেন্ট ভোটারের প্রতিনিধিত্ব করে। সার্বভৌম সংসদকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা ভবিষ্যতে কতটা টেকসই হবে তা নিয়ে সংশয়ের কথা জানান রাজনৈতিক বিশ্লেষকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন আগামী বছরের 15ই ফেব্রুয়ারির আগেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। কোন শক্তি দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছাতে পারবে না বলেও মন্তব্য করেন প্রেস সচিব। অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15ই ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় 3000 নেতাকর্মীকে এবছর গ্রেফতার করেছে পুলিশ, যাদের বেশিরভাগই গ্রেফতার হয়েছে ঝটিকা মিছিল করতে গিয়ে। সবশেষ আজ ঢাকা মহানগর থেকে 46 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, আওয়ামী লীগের পলাতক নেতাদের অর্থায়নে ঢাকায় মিছিলে অংশ নিচ্ছে নেতাকর্মীরা। ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়েও জনমনে আতঙ্ক তৈরি করছে তারা। আজ ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝটিকা মিছিলের চেষ্টাকালে গ্রেফতার 46 জনের মধ্যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে একসাথে 18 জনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, এটা গণগ্রেফতার নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের ধরা হচ্ছে। মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াস ছিল এবং অনেককেই আমরা ককটেল সহ গ্রেফতার করেছি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। আনুমানিক 3000-এর মতো হবে। তবে আমরা যে গ্রেফতারগুলো করছি, এটা অবশ্যই ঝটিকা মিছিলে যারা জড়িত আছে সেই মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মিছিলের ঘটনাস্থল থেকে করা হয়েছে। নীতিমালা চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত নতুন অটোরিকশা তৈরি ও যন্ত্রাংশ সরবরাহ নিষিদ্ধ করার তাগিদ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। ব্যাটারি চালিত এই যানের নিয়ন্ত্রণহীন ও ঝুঁকিপূর্ণ চলাচলের কারণে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। সড়কে বিশৃঙ্খলা বন্ধে দ্রুত নীতিমালা তৈরি করে নিরাপদ মডেলের যান অনুমোদনের পরামর্শ সংশ্লিষ্টদের। একই সাথে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে চালকের ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিটের বিধান রাখা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম।
পাড়া মহল্লার অলিগলি কিংবা শহরের গুরুত্বপূর্ণ সড়কের দাপুটে যান অটোরিকশা। অপেক্ষাকৃত কম ভাড়ায় দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য যাত্রীদের কাছে 3 চাকার ব্যাটারি চালিত এই বাহনের কদর কম নয়। ফলে সড়কে দিন দিন বেড়ে চলেছে অটোরিকশা। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিআরটিএ বলছে সারা দেশে 60 লাখের বেশি ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে। কেবল ঢাকাতে আছে 15 লাখের বেশি। উদ্বেগের বিষয় হল ফিটনেসবিহীন এই যানবাহনের বেপরোয়া চলাচল ট্রাফিক ব্যবস্থাকে চরম বিশৃঙ্খল করে তুলেছে। প্রায় ঘটছে দুর্ঘটনা। এসব যান কয়েক দফা তুলে দেওয়ার চেষ্টা করেও আন্দোলনের মুখে ব্যর্থ হয়েছে সরকার। যদি বন্ধ করে দেয় তাহলে তো আমাদের চলার কোনো রাস্তা থাকবে না। এটা যদি বন্ধই করে দেয় সরকার, কি যে কোনো মাধ্যমে বন্ধই হয়ে যায়, তাহলে আমাদের কর্মসংস্থান থাকা লাগবে। আমাদের অটোরিকশাগুলো একসময় শুধুমাত্র জীবিকার কথা বলা হয়েছে বলে নামানো হয়েছে, যেহেতু কর্মসংস্থানের একটা ঘাটতি আছে। কিন্তু এই অঙ্কটা এখন আর সহজ নাই। এখন অটোরিকশা শুধুমাত্র জীবিকার জন্য যে নামাচ্ছেন একজন, বিষয়টা তা না। আমি যেভাবে দেখি আসলে কালো টাকা বিনিয়োগের এখন সবচেয়ে বড় খাত হচ্ছে অটোরিকশা। অবাক করার বিষয়, অটোরিকশার কোনো অনুমোদন বা লাইসেন্স কিংবা রুট পারমিটের প্রয়োজন হয় না। যদিও অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে নীতিমালার খসড়া তৈরি করেছে সরকার। এক্ষেত্রে নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স থাকাকে বাধ্যতামূলক করা হচ্ছে। যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে, তারা ঢাকা শহরে 1 লাখ, চট্টগ্রাম শহরে 1 লাখ অটোরিকশার নিবন্ধন দিবে। কিন্তু 1 লাখ অটোরিকশার নিবন্ধনের জন্য দেশের বড় বড় মাফিয়া, যে সমস্ত বড় বড় বুর্জুয়া প্রতিষ্ঠানগুলো আছে, বড় গাড়ির ব্যবসার সাথে জড়িত, তাদেরকে যেভাবে নামিয়ে নিয়ে আসা হচ্ছে, আমি শঙ্কা করছি 1 লাখ অটোরিকশার নিবন্ধনের বিপরীতে 10 লক্ষ অটোরিকশা তারা বিক্রি করবে এক একটা শহরে। যদি এটার লগে আরো 10 লাখ যুক্ত হয়, তাহলে আমার পায়ে হাঁটাও বন্ধ হয়ে যাবে। অঙ্কটা হতে হবে যে আমার সড়কের সক্ষমতা, তার সাথে মানানসই কি পরিমাণ আমি অটোরিকশাকে নিবন্ধন দিতে পারবো, এবং নিবন্ধনের অথরিটি কারা হবে, তাদের সক্ষমতা আছে কিনা, তাদের লোকবল আছে কিনা, সেটাও কিন্তু একই সাথে দেখতে হবে। এটা যেহেতু যান্ত্রিক বাহন বলা হচ্ছে, তাহলে হয়তো বা বিআরটির উপর একটা দায়িত্ব পড়বে নিবন্ধন দেওয়ার। বিআরটির কি সক্ষমতা আছে? যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান মনে করেন, বর্তমান পরিস্থিতিতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আপাতত অটোরিকশা নিষিদ্ধ না করে নতুন করে এর উৎপাদন ও যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করার পরামর্শ তার। নীতিমালা যখন তৈরি করা শুরু হলো, সরকার কিন্তু বলতে পারতো যে যতগুলি অটোরিকশা নেমেছে এর বাইরে আর কেউ নামতে পারবে না। অটোরিকশার যে বিভিন্ন সরঞ্জামগুলি আছে, যেটা অ্যাসেম্বল করে আমাদের দেশে তৈরি হচ্ছে, এখন আমাদের দেশেই অটোরিকশা তৈরি হয়ে যাচ্ছে। তো এই সরঞ্জামগুলো, অর্থাৎ ইনপুটগুলি আসলে বন্ধ করতে হবে। এর পাশে অটোরিকশার টেকনিক্যাল স্পেসিফিকেশন কি হবে, সেটা নিরাপত্তার দিক থেকে এবং একই সাথে সড়কে চলার উপযোগিতা আছে কিনা সেটা ভেবে আমার কি কি ধরনের সরঞ্জাম থাকতে হবে। যে অটোরিকশাগুলো ইতিমধ্যে নেমে গেছে তাদেরকেও ওইটা কমপ্লাই করতে হবে। বিশেষজ্ঞদের মতে অটোরিকশা চলাচলে এখনই কার্যকর উদ্যোগ না নিলে দীর্ঘমেয়াদে নৈরাজ্য তৈরি হবে সড়কে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে প্রকল্প শুরুর 14 বছর পর আগামীকাল থেকে খুলনা জেলা আধুনিক কারাগারে বন্দী স্থানান্তর শুরু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। প্রথম ধাপে 100 বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নবনির্মিত এই জেলা কারাগারের কার্যক্রম। ছোট বড় মিলিয়ে কারা কমপ্লেক্সে রয়েছে 64টি ভবন, তবে কিছু কাজ এখনো চলমান। খুলনা থেকে আরো জানাচ্ছেন এসএম হাবিব। 113 বছর আগে নির্মিত খুলনা জেলা কারাগারের ধারণ ক্ষমতা সীমিত হওয়ায় এবং বিভিন্ন ভবন পরিত্যক্ত ঘোষণা করায় 2011 সালে একনেকে শহরের বাইরে সিটি বাইপাস সড়কের পাশে 30 একর জমির উপর নতুন কারাগার নির্মাণের প্রকল্প নেওয়া হয়। নানা জটিলতা শেষে 2017 সালের জুন মাসে শুরু হয় এর নির্মাণ কাজ। শুরুতে প্রকল্প ব্যয় 144 কোটি টাকা ধরা হলেও 2 দফা সংশোধন করে ব্যয় দাঁড়ায় 288 কোটি টাকায়। ছোট বড় 64টা ভবনেরই কাজ সম্পন্ন এবং জেল কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। ছোট কিছু ত্রুটি যেটা এখনো আমরা শেষ পর্যায়ে, একদিন হয়তো লাগবে, 1-2 দিন লাগবে। 2024 সালের জুনে এটা সমাপ্ত হয়ে গেছে। তারপরে ওনারা বিভিন্ন ভবনগুলোতে ভিজিট করছে, করার পরে দেখে শুনে আমাদের কাছ থেকে ভবনগুলো বুঝে নিয়েছে। খুব শীঘ্রই তারা বন্দী হস্তান্তর শুরু করবে। তবে নানা কারণ দেখে 8 বার নির্মাণ কাজের সময় বাড়ানো ও কাজের মান নিয়ে অভিযোগ তুলেছেন নাগরিক নেতারা। তাদের দাবি তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কাজের মান এত নিম্নমানের যে এখনই উদ্বোধনের আগেই পলিস্টার খসে খসে পড়ছে। যথাযথ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে
আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করা উচিত, যাতে করে ভবিষ্যতে রাষ্ট্রের প্রকল্প নিয়ে তাদেরকে অবহেলা না করে। খুলনা কারাগারে নারী, পুরুষ, কিশোর ও দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য রয়েছে আলাদা ব্যারাক, থাকছে নারী পুরুষের পৃথক আধুনিক হাসপাতাল, স্কুল ও মোটিভেশন সেন্টার, হস্তশিল্প প্রশিক্ষণ সেট সহ বিনোদন সুবিধা। তবে কারাগারের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প স্থাপন জরুরি। 1 নভেম্বর থেকে আমরা প্রাথমিক কার্যক্রম বন্দী নয় কার্যক্রম শুরু করতেছি। বিচারাধীন বন্দী থাকবেন, এখানে সাজাপ্রাপ্ত বন্দী সশ্রম এবং বিনাশ্রম। সংশোধনের জন্য যা যা প্রয়োজন সকল সুবিধাই নতুন কারাগারে রয়েছে, যার ফলে সেখানে বন্দী স্থানান্তর করা হলে বন্দীকে কারেকশন করাটা আমাদের জন্য সহজ হবে। বর্তমানে পুরনো কারাগারে বন্দী ধারণ ক্ষমতা 678 জন হলেও আছে প্রায় 1400-রও বেশি বন্দী। মন্দ না হলেও নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে পুরনো কারাগারে অতিরিক্ত চাপ অনেকটাই কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এস.এম. হাবিব, এটিএন বাংলা, খুলনা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কমতে শুরু করেছে শীতের সবজির দাম, কিন্তু তা এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। নিষেধাজ্ঞা কাটিয়ে ইলিশ ধরা শুরু হলেও বাজারে সরবরাহ কম, দামও অনেক চড়া। এদিকে রাজধানীর বাজারে দেদারসে বিক্রি হচ্ছে বিলুপ্ত প্রায় ও আহরণ নিষিদ্ধ বাঘাইর মাছ। বিক্রেতারা বলছেন নিম্নমানের চাল আমদানি হওয়ায় দাম কমেনি দেশি চালের। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর বাজারে থরে থরে সাজানো শীতের সবজি সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমেছে, যদিও এখনো তা সাধারণের নাগালের বাইরে। বাঁধাকপি, ফুলকপি এখনো প্রতি পিস 90 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, সিম 80 টাকা, টমেটো 120 টাকা কেজি। না, সব সবজি দাম কমে নেই, মানে যেগুলো সিজন আইতেছে ওইগুলো দাম কমতেছে। বেগুন 80 টাকা কেজি, করলা 80 টাকা কেজি, পটল 60 টাকা কেজি। 22 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে রোববার থেকে আবারও ইলিশ ধরা শুরু হয়েছে, তবে দাম আগের মতোই চড়া। নদীতে এখন ইলিশ মাছটা খুবই কম, বড় ইলিশ তো একদম নাই, যা আছে আর কি আপনার ছোট ইলিশ, তাও দাম বেশি। তার কিছুদিন পরে দেওয়ার দরকার ছিল, তাহলে মাছগুলো ডিম ছাড়া দিত। এখনো অনেক মাছে ডিম, বেশি ডিম ছাড়া মাছের চাহিদা বেশি, ডিমওয়ালা মাছটার চাহিদা কম। বড়টা 1 কেজি সাইজটা 2500 টাকা কেজি, আর 1.5 কেজি সাইজটা 2800 টাকা কেজি, 2 কেজি 1 কেজি 900, এটা 3035 এরকম। বিলুপ্ত প্রায় বাঘের মাছ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর টাউন হল বাজারে দেদারসে বিক্রি হচ্ছে এই মাছ। গাড়িতে ধরে হেন তো মানা করে না, আমরা গাড়িতে পাই, আমরা গাড়ি টানি, তুই না ধরতো কথা না আনতাম না। এদিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি চালের বাজার। আমদানির পরও দেশি চালের দাম কমেনি, বরং বেড়েছে। দাম আসলে কমে নাই, বর্তমান মিনিকেট চাল 1 টাকা কেজিতে বাড়ছে। গত বছর যে মানটা ভালো ছিল, এই বছরে চাউলের মানটা খুব খারাপ আসছে, এই জন্য কাস্টমার মুখ ফিরে নিতেছে ওই চালগুলা, এই জন্য দাম কমে নাই দেশি চালগুলা। তবে দাম কিছুটা কমে স্থিতিশীল রয়েছে মুরগি ও ডিমের বাজার। 280 টাকা দরে সোনালী ও 170 টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, আর দেশি মুরগির দাম 550 টাকা কেজি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগর নদীতে জাটকা ইলিশ ধরার উপর 8 মাসের নিষেধাজ্ঞা। ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। এই সময় 10 ইঞ্চির ছোট জাটকা ধরা, বেচা কেনা, পরিবহন, বিনিময় ও মজুত করলে 1 বছর থেকে 2 বছরের সশ্রম কারাদণ্ড অথবা 5000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। জাটকা রক্ষায় প্রশাসন, মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান চালানো হবে, জানিয়েছে পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ। অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত 89,000 জেলেকে 4 মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে 40 কেজি করে চাল দেয়া হবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের সাথে 10 বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক শক্তিধর দুদেশের মধ্যে হওয়া এই চুক্তির মেয়াদ 10 বছর।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের করা এক্স পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে। এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে অংশ নেন পিট হেগসেথ। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হল দামোদর দীপদান মহোৎসব 2025। এতে প্রধান অতিথি ছিলেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। ভজন কীর্তন, তুলসী আরতি কীর্তন, গৌর আরতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা সভা, দীপ নিবেদন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়। যশোদা নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের অপূর্ব সুন্দর দাম বন্ধন লীলা আস্বাদন কল্পে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে খেলার খবর। চট্টগ্রামে তৃতীয় টি-20তে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ। 152 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে 52 রানের মধ্যে 3 উইকেট হারায় ক্যারিবীয়রা। এরপর রস্টন চেজ আর আকিম অগাস্টের 91 রানের জুটিতে 19 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। তবে রিশাদ হাসানের 1 ওভার দুজনই ব্যক্তিগত 50 রানে ফেরেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবারও চরম ব্যাটিং ব্যর্থতায় ডোবে বাংলাদেশের ব্যাটসম্যানরা। 11 জনের 9 জনই আউট হয়েছেন 2 অঙ্ক ছোঁয়ার আগেই। শুধু তানজিদ হাসান তামিম একাই দলের রানকে টেনে নিয়ে যান। 62 বলে 89 রান করেন ওই ওপেনার। ফিফার নিষেধাজ্ঞায় পড়ল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবের খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। 2022-23 ফুটবল মৌসুমে মোহামেডানে খেলতে যাওয়া ইরানি ফুটবলার মিসাম শাহ জাদেহের অভিযোগের ভিত্তিতেই ফিফা এই নিষেধাজ্ঞা দিয়েছে। চুক্তি অনুযায়ী অর্থ না পাওয়ায় মিসাম ফিফায় অভিযোগ করেন। সেই অভিযোগ আমলে নিয়ে মোহামেডানের খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করেছে। আপাতত নতুন খেলোয়াড় দলে নিতে পারবে না মোহামেডান। বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল অনুষ্ঠিত হল সদর উপজেলার এরুলিয়া বালুর মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। ফাইনালে বিদ্যুৎ বয়েজ ক্লাব তরুণ যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয় দলের পক্ষে একমাত্র গোলটি করেন হুসাইফা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। অন্তর্বর্তী সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সরকার ও ঐক্যমত্য কমিশন দায়ী। সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি। কুমিল্লায় জামাত নেতা তাহের। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের তাগিদ। নভেম্বরে গণভোটের পর 2 মাসের ব্যবধানে আরেকটি নির্বাচন করার ইসির সক্ষমতা নিয়ে সন্দেহ বিশ্লেষকদের। এবং ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে যন্ত্রাংশ সরবরাহ নিষিদ্ধ করার তাগিদ বিশেষজ্ঞদের। চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।